ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা এবিস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথসের এপিসোড M34-এ এসে পৌঁছে গিয়েছি। যারা এবিস টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করেছো তারা জানো যে এবিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশ বলেও আমাদের একটা পর্ব চলে। সেখানে আমরা 105টি পর্ব চলে গিয়েছি, সেখানে 200-টোর বেশি নিয়ম উইথ এক্সাম্পলস আলোচনা করা আছে। এবং এখানেও M34 এসে গিয়েছি, মানে বুঝতেই পারছো 33টা পর্ব আমাদের অঙ্কে। M স্ট্যান্ডস ফর ম্যাথমেটিক্স, থ্যাংক ইউ। তো সেখানে আমরা লাভ ক্ষতি করেছি, সরল সুদ করেছি, গুণ যদি করা হয় তাহলে সেই গুণফলে একক স্থানে কী হবে বা বিভিন্ন বিষয়গুলো করছি। এবং অনুপাত সমানুপাত নিয়ে আমাদের আগের 3টে পর্ব মানে 31, 32, 33 এগুলো আলোচনা করেছি। 34 নম্বর তোমাদের যেমনটি বলেছিলাম যে অনুপাত সমানুপাতের নিয়মগুলো সাধারণভাবে কি হবে, যেমন 3টে পর্বের মধ্যে আমরা আলোচনা করেছি। এখানে আমরা আজকে আলোচনা করব এই পর্বে যে কিভাবে সেই অনুপাত সমানুপাতের নিয়মগুলোকে পাটিগণিতের অঙ্কের মধ্যে আমরা প্রয়োগ করতে পারি। তো চলো, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, কেননা এরপরে আমাদের এবিস টিউটোরিয়াল ফর যেটা বেসিক ম্যাথস আছে, ঠিক সিমিলারলি যেটা আমি তোমাদের একটু আগে বললাম যে ফর বেটার ইংলিশ রয়েছে, সেখানে আমাদের এই এপিসোডের পর আমরা আরও একটা বেসিক ম্যাথসের করব, যেখানে কিনা বিভিন্ন চাকরির পরীক্ষা যেগুলো এসেছে। যেমন তোমরা জানো যে প্রতিটি নিয়ম শেখাবার পর তার সঙ্গে চাকরি বাকরির পরীক্ষাতে WBCS, CGS, এইসব পিএসসিতে যেসব অঙ্কগুলো এসেছে, লাভ ক্ষতি যেগুলো এসেছিলো, সরল সুদে যেগুলো এসেছিলো, সেগুলো যেমন আমরা আলোচনা করেছি, ঠিক সিমিলারলি আমরা বেসিক ম্যাথসের M34, M35-এ সেরকম কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এবং তারপরে যখন আমরা এবিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশে আবার ব্যাক করে যাব, তখন কিন্তু আমরা ট্রান্সলেশন করব। কিছু কিছু ট্রান্সলেশন করা দরকার, কারণ 105টা পর্বের মধ্য থেকে যে নিয়মগুলো আমরা শিখলাম সেগুলোকে কতটা প্রয়োগ করতে পারি, এটা যদি আমরা না জানি, কিভাবে আমি বলতে পারি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, বা কী করে আমি রিটেন ইংলিশে কীভাবে আমি ফর্মালে লিখতে পারি, যে বক্তব্যকে প্রকাশ করতে পারি, তো জানা দরকার। অতএব প্লিজ সাবস্ক্রাইব করো, তা সাবস্ক্রাইব করো। আর যা সাবস্ক্রাইব করা আছে তাহলে মানে তাদের বারবার করে অনুরোধ করছি, তারা 105টা এপিসোড, একটু বেশি সংখ্যায় এপিসোড ঠিকই, কিন্তু প্লিজ একটু সময় করে দেখে নাও, কেননা এর মধ্যে তোমরা কিছুটা একটা দুটো তো ম্যাথসের এপিসোড পাবে, খানিকটা সময় পেয়ে যাবে। অতএব সেই সময়টার মধ্যে তোমরা ইংরেজিটাকে দেখে নিলে যখন আমরা ট্রান্সলেশনে চলে যাব সেক্ষেত্রে কিন্তু আমাদের সুবিধে হবে। তো চলো লেট আস স্টার্ট। আমরা চলে যাচ্ছি আজকের আমাদের অঙ্কেতে। সেখানে অঙ্কের সলিউশনে আমরা চলে যাই, আর দেরি করে লাভ নেই। সলিউশনে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, দেখো একটা কুকুর এবং বেড়ালের অঙ্ক, চিরকালের অঙ্ক, যে একটা বেড়াল যে সময় 5টি পদক্ষেপ ফেলে, একটি কুকুর সে সময় 4টি পদক্ষেপ ফেলে। তো বেড়াল ফেলছে 5টা, কুকুর ফেলছে 4টে। তো এবার এখন কুকুরের 3টি পদক্ষেপ, বেড়ালটি 4টি পদক্ষেপের সমান হলে কুকুর ও বেড়ালের গতিবেগের অনুপাত কত হবে? এই যে এখানে 3টি পদক্ষেপ, বেড়ালটি 4টি পদক্ষেপ সমান হলে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই কারণেই অনুপাত সমানুপাতের অঙ্কে এর আগে যে পর্বগুলো করেছি সেখানেও বলেছি, আজকে আবার একবার বলে দিই, সেখানে যদি বিভিন্ন বিষয়গুলো থাকে, যেমন এখানে কুকুর আছে, বেড়াল আছে, তাহলে আমাদের কি করতে হবে, সবগুলোকে একই বিষয়ে নিয়ে আসতে হবে। সব দুটোকেই কুকুরের সাথে সম্পর্কিত করতে হবে, বা দুটোকেই বেড়ালের সঙ্গে সম্পর্কিত করতে হবে। তো আমাদের এখানে দেখো দেওয়াই আছে যে 3টি পদক্ষেপ কুকুরের, 3টি পদক্ষেপ বেড়ালের 4টি পদক্ষেপের সমান। তাহলে আমরা এখানে চলে যাচ্ছি 1 নম্বরে, যে কুকুরের 3টি পদক্ষেপ, কুকুরের 3টি পদক্ষেপ, 3টি হচ্ছে বেড়ালের 4টি পদক্ষেপের সমান। তো তাই যদি হয়ে থাকে তাহলে কুকুরের 1টি পদক্ষেপ বেড়ালের হবে 4/3। আর আমাদের এখানে কি বলছে না, যে একই সময়ে বেড়াল করছে 5টা, তাই তো, বেড়াল করছে 5টা আর কুকুর করছে 4টে। তাহলে কুকুরের 4টি পদক্ষেপ বেড়ালের কি হবে না 4/3 × 4, মানে 4 × 4 = 16/3। তাহলে দেখো কি হয়ে গেল না, কুকুরকে আমরা কিসে নিয়ে আসলাম, আমরা বেড়ালে নিয়ে চলে আসলাম। তাহলে এদের গতিবেগের অনুপাত কত হবে? তাহলে গতিবেগের অনুপাত কত হবে? গতিবেগের অনুপাত এবার আমাদের কাছে খুব সহজ, গতিবেগের অনুপাত হয়ে যাচ্ছে, কুকুর হচ্ছে আমাদের 16/3, কুকুর হচ্ছে আমাদের 16/3, অনুপাত
বেড়াল সেই একই সময়ে কটা করছে, এই যে চারটি কি করলাম 16/3, তাহলে সেই সময় এবং যে সময় মানে একই সময় বেড়াল করছে আমাদের 5টি, তাহলে হয়ে গেল 5টি সমান 16:15। দিস ইজ আওয়ার আনসার। কুকুর এবং বেড়ালের গতিবেগের অনুপাত হচ্ছে 16:15। ঠিক আছে, এইভাবে আমরা এর পরের অঙ্কটাতে চলে যাই। সলিউশন 2 নম্বরে অঙ্কটাতে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখো, একটুখানি পড়ো। 2 নম্বর অঙ্কটাতে দেখো বলা হচ্ছে 48 লিটার মিশ্রণ, 48 লিটার মিশ্রণে অ্যালকোহল দেখো ও জল 7:5 অনুপাতে আছে। আরও কত লিটার আমি অ্যালকোহল দিচ্ছি, দিলে মিশ্রণটিতে ওদের অনুপাত 3:2 হবে। তো তাহলে আরও কত লিটার অ্যালকোহল, তাহলে আমি আগে দেখে নিই এখানে কত এই মিশ্রণটাতে 48 লিটারে, এই 48 লিটারে অ্যালকোহল কতটা আছে, অ্যালকোহল কতটা আছে না 7 আর 5 12, তাহলে 48 ইন্টু 7/12 কেটে যাচ্ছে 4, 4 7 28 লিটার আছে অ্যালকোহল, তাই তো। তাহলে জল কত আছে, তাহলে জল আছে 48 বিয়োগ 28 সমান হয়ে যাচ্ছে 20 লিটার, হচ্ছে 20 লিটার হচ্ছে জল। তাহলে পেয়ে গেলাম 7 আর 5 12, 12-র মধ্যে 7, 7/12 48 কত, তাই তো। অতএব 48 ইন্টু 7/12 করে 28 লিটার পেয়ে গেলাম, এবং জল এখান থেকে মাইনাস করে 20 লিটার পেয়ে গেলাম। এবার বলছে যে আরও কত লিটার অ্যালকোহল দিলে, তো আমি জানি না তো কত লিটার দিতে হবে, তাই তো। তাহলে নতুন মিশ্রণে কি বলা হচ্ছে, নতুন মিশ্রণে অনুপাত হবে 3:2। তো 3:2, তো 3:2 যদি হয় তাহলে আমাদের জল নতুন মিশ্রণে কত থাকছে বলো। আমাদের নতুন মিশ্রণের এই 20 লিটার, তাই তো। জল তো আমি যোগ করছি না, আমি যোগ করব অ্যালকোহল। তাহলে নতুন মিশ্রণের জলের পরিমাণ কত, নতুন মিশ্রণেও মিশ্রণেও জল থাকবে, জলের পরিমাণ হচ্ছে 20 লিটার, তাই তো। তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের এখানে বলছে যে ওদের অনুপাত হবে 3:2। তাহলে আমাদের এই যে 20 লিটারটা, তাহলে মোট মিশ্রণ গুণ 2/5, তাই তো। গুণ 2/5 সমান 20 লিটার, তাই তো। 3 আর 2 5, তাই তো। মোট মিশ্রণে 5-এর মধ্যে 2 আছে, তাহলে 20 কত, তাহলে মোট মিশ্রণটা কত হচ্ছে বলো এখানে। তাহলে মোট মিশ্রণটা হয়ে যাচ্ছে 20 গুণ 5, নিচে হয়ে যাচ্ছে 2 মানে 10, তার মানে হয়ে যাচ্ছে 50 লিটার। 50 লিটার আমাদের হয়ে যাচ্ছে নতুন মিশ্রণ, মোট যে মিশ্রণ, হ্যাঁ, সে মোট মিশ্রণ নতুন মিশ্রণে সেটা হয়ে যাচ্ছে 50 লিটার। ঠিক আছে, এবার তাহলে এখানে কত ছিল, 48 ছিল, তাহলে 2 লিটার কে আসলো। অতএব অ্যালকোহল যুক্ত করছি কত, অ্যালকোহল যুক্ত হচ্ছে 50 বিয়োগ 48 সমান 2 লিটার। বুঝতে পারছো ব্যাপারটা। এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু আমরা খুব সহজেই পেরে যাচ্ছি আমাদের অনুপাতের বিষয়গুলোকে, যে কনসেপ্টগুলো, সেই কনসেপ্টগুলোকে অ্যাপ্লাই করে, প্রয়োগ করে। তাহলে চলে যাচ্ছি আমরা এবার 3 নম্বরে অঙ্ক। বিষয়গুলো চিরকালের অঙ্ক, বুঝতে পেরেছো। এগুলো খুব একটা জটিল নয়, তোমরা যে কোনো বইতে এই ধরনের উদাহরণ আরও অনেক পেয়ে যাবে। আমি শুধু তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ব্যাপারটাকে আমরা ভাববো এবং কিভাবে অনুপাতের বিষয়গুলোকে আমরা কাজে লাগাবো। এখানে দেখো বলা হচ্ছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3। বেশ, 10 বছর পরের অনুপাত 2:1। তাহলে বর্তমানের বয়স যদি 8:3 হয়, তাহলে যে মনে করি, তার মানে কি, তাহলে পিতার বয়স
পিতার বয়স যদি 8x যদি হয়, তাহলে আমাদের পুত্রের বর্তমান বয়স কত হবে? পুত্রের বয়স হচ্ছে 3x। কোনো অসুবিধে নেই, তাই তো? বেশ, এবার 10 বছর পর তাহলে আমরা কি দেখলাম? 10 বছর পরে তাহলে 8x প্লাস 10 বাই 3x প্লাস 10, দুজনেরই তো 10 বছর করে বাড়বে। এরা বলে দিয়েছে 10 বছর পরে অনুপাত 2:1 হবে। মানে অঙ্কটা দেখো, যা যা বললো আমি তাই করে গেলাম, শুধুমাত্র আমাদের অনুপাতের এই যে কনসেপ্টটা 8:3, সেটাকে আমরা 8x 3x-এ কাজে লাগালাম। এবার তাহলে আমরা যদি এটাকে সলভ করি তাহলে কি হচ্ছে না, 8x প্লাস 10 ইজ ইকুয়াল টু 3 দুগুণে 6x প্লাস 10 দুগুণে 20, তাই তো? 10 দুগুণে 20, और 8x থেকে 6x চলে গেল হচ্ছে 2x, আর 10 দিকে বিয়োগ হয়ে যাবে মানে 10, অতএব x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5। আমাকে কি বা করতে বলেছে? আমাকে তাদের বর্তমান বয়স কত। তো বর্তমান 8x, তাহলে পিতা হচ্ছে 8 গুণ 5 40 বছর, আর পুত্র হচ্ছে 3x, 3 × 5 3 5 15 বছর। তাহলে দেখো আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে, অঙ্কটা হচ্ছে 15 বছর আর 40 বছর, এই দুটো উত্তর আমরা পেয়ে গেলাম। তার মানে কি, দেখো অনুপাতে অঙ্কগুলো যেমন যেমন বলছে তেমন চলে যাচ্ছি, এবং সেক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো তো আমাকে অ্যাপ্লাই করতেই হবে। যেমন এখানে আমাদের সাইড চেঞ্জ, এই ব্যাপারটা বীজগণিত এখানে আমাকে রাখতেই হলো, কিন্তু প্রাথমিকভাবে আমরা অনুপাতটাকে নিয়ে এসে অঙ্কটাতে আমরা এগোলাম। এরপরে চলে যাচ্ছি আরও একটা অঙ্ক, এবং এই অঙ্কটাতে দেখো রাখা আছে 4 নম্বর অঙ্কটাতে। দেখো বলা হচ্ছে যে রাম আর শ্যামের আয় ও ব্যয়ের অনুপাত 9:7 আর 4:3। বেশ, এবং দুজনেই 200 টাকা করে জমালে, খেয়াল রাখবে এদের আয়ের অনুপাত হচ্ছে 9:7, ব্যয়ের অনুপাত হচ্ছে 4:3, এবং দুজনেই 200 টাকা করে জমাচ্ছে। ভালো কথা। তাহলে আমাদের ঠিক আগের অঙ্কটার মতো যদি আমরা করি, 9 মানে কি 9x, আমি আর লিখছি না, 9x থেকে 200 টাকা জমাচ্ছে, তাই তো? তার মানে 200 টাকা সে খরচা করছে না। 200 টাকা যদি জমায় তার মানে সে 200 টাকা খরচা করছে না। তাহলে 9x বিয়োগ 200 টাকা আর 7x, তাহলে 7x মাইনাস 200 টাকা, এটাই তাদের খরচা করছে। তো এটা খরচা তারা কত বলেছে? 4/3। তাহলে 4/3 এখানে নিয়ে আসলাম। তাহলে নিয়ে আসার পরে আমরা আবার সেই আগের মতো করে ফেলি। 4 × 7 = 28, 4 × 7 = 28, 28x মাইনাস 800 ইজ ইকুয়াল টু 3 নং 27, 27x মাইনাস 600। তাহলে কত হলো? और 28x থেকে 27x চলে গেলে শুধু x হলো, ইজ ইকুয়াল টু 800টা ওখানে গিয়ে প্লাস হয়ে গেলে এটা হয়ে যাচ্ছে 200। তাহলে x এর মান আমি পেয়ে গেলাম 200। তাহলে এখানে কি বলেছে? ওদের আয়ের সমষ্টি কত। তো আয়ের সমষ্টি হচ্ছে, আমরা আয়ের সমষ্টি 9 আর 7 মানে 16x। অতএব আয়ের সমষ্টি হচ্ছে 9 + 7, তাহলে 9 × 7 = 16, তাই তো? তাহলে 16 × 200, তার মানে 16 দুগুণে 3200। তাহলে 3200 টাকা আমরা পেয়ে গেলাম, যেখানে কিনা আমাদের অঙ্কটাকে যদি আমরা একটু অন্যভাবে করতাম তাহলে হয়তো এটা একটু দীর্ঘ হয়ে যেতে পারত। আমরা কি করলাম? শুধুমাত্র অঙ্কটা যা যা বলেছে তাই রাখলাম, এবং অনুপাতের যে ভাবনাটা ওটাকে প্রয়োগ করলাম। তো ফ্রেন্ডস,
এইভাবেই অনুপাতের অঙ্কগুলোকে প্রয়োগ করে আরও কিছু কিছু বিষয় রয়েছে, যেমন মনে করো আজকে এখানে যেমন আমরা কুকুর আর বেড়ালের ব্যাপারটা করলাম, ঠিক এইরকমভাবে দুটো বা তিনটে ভেরিয়েবল মিলেও অঙ্ক হতে পারে। যেমন মনে করো একটা খুব সাধারণ অঙ্ক আছে, তোমরা দেখবে বইতে দেখে রাখলে সুবিধে হয়, যে টাকা আছে 50 পয়সা আছে 25 পয়সা আছে। তো এবার দেখো টাকা আর 50 পয়সা 25 পয়সা কিন্তু এক হলো না, তাই না? টাকা একটা সংখ্যাতে একটা টাকাতে একটাই টাকা হবে, দুটো 50 পয়সা মিলে একটা টাকা হবে, এবং চারটে 25 পয়সা মিলে একটা টাকা হবে। অতএব আবার সেখানেও কিন্তু যেমন কুকুর আর বিড়ালকে আমরা এক সংখ্যায় নিয়ে আসলাম, যে সেখানেই সবগুলোকে আমাকে মূল্যের দিক থেকে বা সংখ্যার দিক থেকে আমাকে একই জায়গায় নিয়ে আসতে হবে আমরা। এবং বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষায় যেগুলো যেভাবে অনুপাত সমানুপাতগুলো এসেছে সেগুলো আলোচনা করব। অতএব প্লিজ সাবস্ক্রাইব AB's tutorial for basic maths and for better English. Bye.